খোদ প্রধানমন্ত্রী যখন 17টি বছর লন্ডনে বসে কোনো কাজ না করে পুরো পরিবার নিয়ে বিলাসী জীবনযাপন করেছেন দেশ থেকে পাচার করা অর্থেই, তখন তার কোনো মন্ত্রী যদি কিছু টাকা পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত হন, তাহলে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব? আপনারাই বলুন। আসুন অর্থ পাচারের গুরুতর অভিযোগে আলোচনায় আসা একজন প্রতিমন্ত্রীর গল্প করা যাক আজকে। শুধু তো আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, ব্যবসায়ীদের টাকা পাচারের গল্প শুনেছি আমরা এতদিন। আসুন আজকে তারেক রহমান সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের টাকা পাচারের গল্প কিছুটা শোনা যাক। সরকারের মন্ত্রিসভায় বসে আছেন মোহাম্মদ শরীফুল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মানুষটির নাম শুনলে মনে হওয়ার কথা একজন দায়িত্বশীল রাষ্ট্রের সেবক, কিন্তু কাগজপত্র উল্টালে যা বেরিয়ে আসে তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। বেস্ট লেদার কোম্পানি লিমিটেড একটি পারিবারিক চামড়া রপ্তানিকারক প্রতিষ্ঠান। 2019 সালের ডিসেম্বর থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত এই প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের মতিঝিল শাখার মাধ্যমে 16টি এলসির বিপরীতে সৌদি আরব আর দুবাইয়ে প্রায় 27 লাখ মার্কিন ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বলছে, রপ্তানির পর 120 দিনের মধ্যে সেই আয় দেশে ফিরে আসতে হবে, বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ 210 দিন। কিন্তু পাঁচটা বছর পেরিয়ে গেছে, একটা ডলারও ফেরেনি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU তদন্ত করে দেখেছে, ভারতীয় মালিকানাধীন একটি দুবাই ভিত্তিক বায়ারের মাধ্যমে পুরো অর্থটাই আসলে পাচার হয়ে গেছে সৌদি আরব এবং দুবাইয়ে। তদন্ত শেষে এই বছরের 22 এপ্রিল ফাইলটা সিআইডির কাছে পাঠানো হয়েছে। একই তথ্য আমরা জানি যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারেরও সৌদি আরবে রয়েছে বিরাট বিনিয়োগ। মীর নাসির উদ্দিন প্রয়াত, তার ছিল সৌদি আরবে বিরাট বিনিয়োগ। প্রতিটি টাকাই এভাবে ব্যবসার মাধ্যমেই গিয়েছে। সুতরাং গত 20 বছর ধরে বাংলাদেশের থেকে টাকা বের করার যে হিস্সা, তা আওয়ামী লীগ, বিএনপি সকলেরই সমান বলা যায়। যে সময় যার ব্যবসা যেভাবে ফুলে ফেপে উঠেছে, তারাই আসলে সেটা করেছে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই অর্থ পাচারের সময়টায় বেস্ট লেদারের সঙ্গে যুক্ত কে ছিলেন? প্রতিমন্ত্রী শরীফুল আলম নিজে, তার ছোট ভাই কোম্পানির চেয়ারম্যান, বাকি ভাইরা পরিচালক। এটা তাহলে নিছক একটা ব্যবসা প্রতিষ্ঠান নয়, পুরোটাই পারিবারিক একটা কর্পোরেট কাঠামো। শরীফুল আলমের নিজের নির্বাচনী হলফনামা খুললেই দেখা যায় তিনি 25টি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যার মধ্যে বেস্ট লেদার সরাসরি তালিকাভুক্ত। আর সেই একই হলফনামায় তার বিরুদ্ধে 73টি ফৌজদারি মামলার কথাও উল্লেখ আছে। অভিযোগের মুখে শরীফুল আলম বলছেন, তিনি এমডি ছিলেন না, পরিচালক ছিলেন। রপ্তানির টাকা নিয়ম মেনেই ফিরে এসেছে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও আইনি ব্যবস্থার হুমকিও তিনি দিয়েছেন। কিন্তু একটু ভাবুন, যদি সত্যি সব ঠিকঠাক থাকে, যদি সত্যি রপ্তানির আয় দেশে এসে থাকে, তাহলে BFIU কেন তদন্ত শেষে ফাইল সিআইডিতে পাঠালো? রাষ্ট্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা কি তাহলে মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে? এই প্রশ্নের উত্তর শরীফুল আলমকে দিতে হবে, সংবাদ মাধ্যমকে চিঠি দিয়ে নয়, আইনের সামনে দাঁড়িয়ে, যদি আইন তার নিজস্ব গতিতে চলে। আওয়ামী লীগ আমলের দীর্ঘ 16 বছর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যারাই বাংলাদেশের বাইরে গিয়ে বসবাস করেছেন, তাদের কেউই সেসব দেশে চাকুরি বাকুরি করেছেন বলে প্রমাণ নেই। অথচ প্রত্যেকেই বিলাসবহুল জীবনযাপন করেছেন। তারেক রহমান নিজেই যখন লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছিলেন, ঠিক একই সময়ে বিএনপির নেতা মোসাদ্দেক আলী ফালু এবং তার সাথে যুক্ত 7 ব্যবসায়ীর বিরুদ্ধে 65 কোটি টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে দুদক নড়ে চড়ে বসেছিল। সেসব মামলা এখন তো আর নেই, সেসব মামলা খারিজ হয়ে গেছে। সরকার এসেছে বিএনপির সরকার। বিএনপির রাজনৈতিক এবং ব্যবসায়িক চক্রের একটা বড় অংশের কাছে দুবাই হয়ে উঠেছিল পছন্দের গন্তব্য। তখন দেশের টাকা রাখার, অফশোর কোম্পানি খোলার, বিলাসী সম্পদ গড়ার। তার মানে বাংলাদেশ থেকে ব্যবসার নামে টাকা পাচারের সঙ্গে জড়িত ছিলেন না এমন ব্যবসায়ী আসলে খুঁজে পাওয়া ভার। এমনকি তারেক রহমান নিজেও এই দোষে দুষ্ট। যিনি নিজে দুর্নীতির দায়ে দেশে দণ্ডিত, লন্ডনে পলাতক, বিলাসী জীবনযাপনে অভ্যস্ত, তার নেতৃত্বাধীন দলের মন্ত্রী নেতারা একই পথে হাঁটবেন, হাঁটছেন, হেঁটেছেন। এটাই কি স্বাভাবিক নয়? মাছের পচন তো মাথা থেকেই শুরু হয়, তাই না?
বিএফআইইউর প্রধান বলছেন, কারো পরিচয় দেখি না, অপরাধ দেখি। বাহ, খুব সাহসী কথা। কিন্তু এদেশের মানুষ অনেক সাহসী কথা শুনতে অভ্যস্ত যখন বিরোধী দলের কারো বিরুদ্ধে অভিযোগ আসে। সরকারে থাকাকালীন সেসব অভিযোগ নিয়ে কেউ কাউকে কিছু বলতে শোনা যায় না। ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায়, বছরের পর বছর ঘোরে, আর যাকে নিয়ে তদন্ত তিনি মন্ত্রণালয়ে বসে ফাইল স্বাক্ষর করেন। সিআইডি কি সত্যি একজন ক্ষমতাসীন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে পারবে? ইতিহাস কিন্তু আশাবাদী হওয়ার সুযোগ বেশি রাখেনি আমাদের সামনে। শরীফুল আলমের বিরুদ্ধে এই অর্থ পাচারের অভিযোগ ওঠার পর তিনি কি পদত্যাগ করবেন? মনে হয় না। বাংলাদেশে এরকম নজির খুব একটা নেই। মন্ত্রীর চেয়ারে বসে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, তদন্তকে প্রভাব মুক্ত রাখা যায় না। আগে 93 কোটি টাকা দেশে ফিরুক, আগে আইনের সামনে দাঁড়িয়ে জবাব দিক, তারপর না হয় রাজনীতির কথা ভাবা যাবে। সংসদে দাঁড়িয়ে তারেক রহমান বড় গলায় যখন আওয়ামী লীগের টাকা পাচারের কথা বলেন, তখন তাদের ব্যবসায়ী বা তার দলের মন্ত্রীদের কথাও তার বলা উচিত। যে দেশের সাধারণ মানুষ ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, দ্রব্যমূল্যের চাপে পিষ্ট হয়ে কোনো রকম টিকে আছে, সেই দেশের একজন মন্ত্রীর কোম্পানি থেকে 93 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় আর তিনি মন্ত্রণালয়ে বসে থাকেন, এটা কোনো বিচ্যুতি নয়, এটা একটা পুরো ব্যবস্থার দেউলিয়াত্ব। মজার ব্যাপার হচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রথম আলো কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবে না। ডেইলি স্টারের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা এখন গর্তে মুখ লুকিয়ে থাকবে। তবে মজার ব্যাপার কি জানেন, দেশের মানুষ তো বোকা নয়। তারা জানে যে ক্ষমতার ছায়ায় অভিযোগ কিভাবে চাপা পড়ে যায়। তারা দেখেছে কিভাবে এক একটা সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলতে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় এসে নিজেরাই সেই একই কাজ করে। শুধু শরীফুল আলম নয়, আওয়ামী লীগের যারা করেছে তাদের বিচার হোক, তাদের টাকা ফেরত আসুক, সেটা তো আমরা চাই। কিন্তু প্রশ্নটা হলো, এই দেশে ক্ষমতাবানদের জন্য কি আলাদা আইন আর বিরোধী রাজনীতিবিদদের জন্য আলাদা আইন? এই প্রশ্নের উত্তর যে সরকার দিতে পারবে না, সেই সরকারকে আসলে জবাবদিহিতার অনেক কথা বলবে, কিন্তু জবাবদিহিতা বলতে আসলে এই সরকার কিছু বোঝে বলে আমার মনে হয় না। দেখা যাক শরীফুল আলমের শরীফগিরি কতদিন বজায় থাকে আর তারেক রহমান তাকে কতদিন সাফাই গেয়ে যান। ভালো থাকবেন সবাই।